আজকের গল্পে দেখতে চলেছি একটা স্কুলে পড়া ছেলে এক সিনিয়র মেয়ের প্রেমে পড়ে যায়। এই মেয়েটা কিনা জাপান থেকে তাইওয়ানের তাইনান শহরে এসেছে। আর ওদের মধ্যে কিভাবে প্রেম আর তারপর ভালোবাসা হয় সেটাই আজকের গল্পে দেখব। মুভির শুরুতেই জিমিকে দেখা যায় যে আমাদের এই গল্পের মেয়ে লিড সে একটা গেমিং কোম্পানির মালিক ছিল, কিন্তু হঠাৎ করে জিমি সেই গেমিং কোম্পানি বন্ধ হয়ে যায়। আর সেই জন্য সমস্ত বিজনেসম্যানরাও জিমির সঙ্গে আর কাজ করতে চায় না। আর সেই জন্যই জিমি আবারও সিদ্ধান্ত নিয়েছে সে নিজের হোম টাউনে মা বাবার কাছে ফিরে আসবে। এদিকে জিমির মা বাবা আর বোন জিমির কোম্পানিটা এই যে শেষ হয়ে গেছে সেটা নিয়েই আলোচনা করছিল। সেই সময় ওখানে জিমি চলে আসে আর জিমিকে দেখে ওর বাড়ির লোক জিমির সঙ্গে কথা বলতে অনেক ভয় পাচ্ছিল। আসলে ওরা সবাই এটুকু বুঝতে পেরেছে যে জিমির মনের অবস্থা এখন একদম ভালো না। জিমির বাবা জিমিকে হাল ছাড়তে বারণ করে আর এটাও বলে যে এত সহজে ভেঙে পড়লে হবে না, জীবনে অনেক ওঠাপড়া এরকম আসবেই। এরপর জিমি একজনের সঙ্গে ফোনে কথা বলছিল জাপানে কাজের সুযোগের ব্যাপারে। আসলে জিমি এতটাই ভেঙে পড়েছে যে সে এই দেশেই আর থাকতে চাইছে না, তাই সিদ্ধান্ত নিয়েছে ও জাপানে চলে যাবে। তখনই ও দেখতে পায় ওর সামনে একটা ছেলে আর মেয়ে বাইকে করে চলে যাচ্ছে, যেটা দেখে জিমির মনে পড়ে যায় কিছু স্মৃতি। আর ওই বাইকটার দিকেই জিমি তখন অবাক হয়ে তাকিয়েছিল। এরপর জিমি ওর বেডরুমে চলে আসে আর দেখতে পায় ওই বাড়িতে এখনও ওর পুরনো সেই জিনিসপত্রগুলো সাজানো রয়েছে। আর একটা বাক্সে রয়েছে কিছু স্মৃতি, যেগুলোর দিকে তাকিয়ে জিমি হাসতে থাকে। সেখানেই ছিল একটা পোস্ট কার্ড, যেটার পেছনে জাপানিজ ভাষায় লেখা ছিল যে হাই, আমি এখানে অনেক ভালো আছি। তুমি জানো এখানে আজকে অনেক বরফ পড়ছে আর আমার তোমার কথা অনেক মনে পড়ছে। আর এটাই তখন জিমি মন দিয়ে পড়ছিল। আর তারপর সেই পোস্ট কার্ডে গন্ধ শুকে দেখে যে এখনও এটা থেকে একটা চেনা পারফিউমের গন্ধ আসছে। এরপরে জিমি তার পরিকল্পনা মতো চলে আসে জাপানে। আর তখন তার হাতে ছিল ওই পোস্ট কার্ডটা যেখানে জাপানিজ ভাষায় লেখা ছিল। আর ফোনে তখন জিমি একটা জাপানিজ গানই শুনছিল। সেই সময় ফ্ল্যাশব্যাকে 18 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যখন জিমির বয়স ছিল মাত্র 18। জিমি এখন স্কুলে ক্লাস 12-এ পড়াশোনা করছে। আর জিমি ছোট থেকেই বড্ড বেশি অবাধ্য, তার মা বাবার কথা সে একদমই শোনে না। এরপর জিমি নিজের স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে আর চলে আসে একটা টেম্পেলে। সেখানে এসে ও গডের কাছে প্রে করতে থাকে, কারণ জিমি এন্ট্রান্স এক্সাম দিয়েছে আর সেই রেজাল্ট যেন ওর ভালো হয় সেই জন্যই। তারপর ওখান থেকে জিমি চলে আসে ও যেখানে পার্ট টাইম জব করে সেখানে। এটা আসলে একটা ক্যারাওকে, যেখানে মানুষ এসে নাচ গান করে, ড্রিঙ্ক করে, খাওয়া দাওয়া করে। আর এই রাগী মানুষটা হচ্ছে এই ক্যারাওকের মালিক। জিমি প্রত্যেক দিনই তার পার্ট টাইম কাজে দেরি করে আসে, তাই এই বস তাকে অনেক বকাঝকা করে। তবে এখানে সবার সঙ্গেই জিমির সম্পর্ক ভীষণ ভালো, কারণ জিমি এখানে সব থেকে ছোট। এরপরে জিমি খাবার নিয়ে চলে আসে একটা ক্যারাওকে রুমে। আর সেখানে এসে দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে হেব্বি রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছে, যেটা দেখে জিমি একেবারে হাঁ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর ফ্রি টাইম হয়ে গেলে জিমি ওখানেই বাস্কেটবল খেলতে শুরু করে। আর তখনই সেই ক্যারাওকের ওখানে চলে আসে একটা মেয়ে। আর এটাই হচ্ছে এই গল্পের ফিমেল লিড, যার নাম অ্যামি। অ্যামিকে দেখেই জিমি বুঝতে পারে যে অ্যামি জাপানিজ, সেই জন্য ওর সঙ্গে জাপানিজ ভাষায় কথা বললে অ্যামি সেটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ আমি ভাবতেই পারিনি যে এখানে ও জাপানিজ বলার মতো লোক পেয়ে যাবে। আসলে জিমি অনেক জাপানিজ অ্যানিমে দেখে আর সেইখান থেকে ও জাপানিজ ভাষা শিখেছে একটু একটু। আর এভাবেই ওদের দুজনের মধ্যে প্রথমবার আলাপ হয়ে যায়। এরপরে অ্যামি চলে আসে সেই ক্যারাওকের মালিকের কাছে। আসলে এই মালিক হচ্ছে জাপানিজ। অ্যামি বলে যে ও জাপান থেকে এখানে ঘুরতে এসেছিল আর এখানে এসে ওর ওয়ালেটটা চুরি হয়ে যায়, আর যেটার মধ্যে ওর সমস্ত কার্ডগুলোও ছিল। আর এখন ওকে জাপানে ফিরে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন হবে, কারণ ফ্লাইটের টিকিটের তো অনেক দাম। সেই জন্যই ও ঠিক করেছে এখানে কাজ করবে, কাজ করে টাকা জমিয়ে ও সেই টাকা দিয়ে জাপানে ফিরে যাবে। সেই জন্যই এই ক্যারাওকেতে ও একটা পার্ট টাইম জব চায় এই বসের কাছে। তো বস তখন কাজে নিয়ে নেয় অ্যামিকে, যেটার জন্য অ্যামি তো ভীষণ খুশি হয়ে যায়। সেই বস তখন জিমিকে বলে যে এই হচ্ছে জিমি, যে জাপানিজ ভাষা খুব ভালোভাবে বলতে পারে আর বুঝতে পারে, তাই এর সঙ্গে তুমি বেশ গল্প করতে পারবে। এরপর জিমি অ্যামির থাকার জন্য একটা ঘর দেখায়, যে ঘরটা অনেক অগোছালো হলেও অ্যামি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবে। জিমি ওখান থেকে চলে যাওয়ার সময় অ্যামি ওকে ডাকে আর বলে তুমি জাপানিজ শিখলে কোথায়? জিমি বলে যে আমি অনেক জাপানিজ অ্যানিমে দেখি আর সেখান থেকেই শিখেছি। ওরা দুজন মিলে তখন জাপানিজ অ্যানিমেগুলোকে নিয়ে ভীষণ গল্প করতে থাকে। সেই সময় ঘরে সুগন্ধ বানানোর জন্য অ্যামি একটা পারফিউম ইউজ করে, যে গন্ধটা জিমিরও ভীষণ ভালো লাগে। অ্যামি বলে এই পারফিউমটা ওর গ্র্যান্ডমা ওকে গিফট করেছিল।
যে পারফিউমটার নাম হচ্ছে ফ্লো অফ টাইম। জিমি বলে, আচ্ছা অ্যামি, তুমি এই তাইনান শহরে কতদিন থাকছো? অ্যামি বলে, বেশ কিছু মাস, যতদিন না টাকা জমছে। বেশ কিছু টাকা আমার কাছে আছে, আর বাকিটুকু জমিয়ে ফেললেই হবে। এটা শুনে জিমির মনটা একটু খারাপ হয়ে যায় যে ও তো আবারও জাপানে ফিরে যাবে। আবারও প্রেজেন্টের সিন দেখানো হয় যখন জিমি একটা স্টেশনে নামে, আর সেখানে স্টেশন থেকে নামতেই দেখতে পায় নীল রঙের সমুদ্র। ওটা দেখে জিমি খুব খুশি হয়ে যায়। সেই সমুদ্র তটে জিমি অনেকক্ষণ হাঁটে, আর ওখানে যারা মজা করছিল, আনন্দ করছিল, তাদের খুশিতে নিজে খুশি হয়। আবারও তখন কিছু স্মৃতি মনে পড়ে যায় যে এইরকমই সমুদ্র তটে জিমি অনেক মজা করেছিল কিছু বন্ধুদের সঙ্গে। আর এই কথাটা মনে পড়তেই জিমির মনটা অনেক খারাপ হয়ে যায়। সেখানেই একটা রেস্টুরেন্টে জিমি রাতে ডিনার করার জন্য চলে আসে, আর ওখানেই এক লোককেও দেখতে পেয়ে যায় যে চাইনিজ ভাষায় কথা বলছিল। সেও তাইওয়ান দেশ থেকেই এখানে কাজ করতে এসেছে, আর যেহেতু দুজনের ভাষা একই, তাই দুজনে অনেক গল্প করতে শুরু করে। জিমি তখন বলে যে সে আসলে এখানে দেখা করতে এসেছে অ্যামির সঙ্গে। 18 বছর পরে সে অ্যামির কাছে আসছে আজকে। অ্যামির সঙ্গে তোলা বেশ কিছু ছবি জিমি ওই লোকটাকে দেখায়, আর বলে যে আমাকে সম্পূর্ণভাবে জাপানিজ ভাষা শিখিয়েছে অ্যামি, আর আমি ওর সঙ্গেই দেখা করতে এসেছি। জানি না এতগুলো বছর পরে আমি ওর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। এই রেস্টুরেন্টের লোকটাও তখন নিজের জীবনের গল্প বলে যে সে যখন তাইওয়ানে থাকতো তখন একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছিল লোকটা, আর সেই জন্য সে নিজের দেশ ছেড়ে এই জাপানে চলে এসেছে। আর সে কোনোদিনও বিয়ে করেনি, আর না তো এখানে ফিরে আসার পরে সে কোনোদিনও তাইওয়ান দেশে ফিরে গেছে। এরপর লোকটা গুড বাই জানিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়, আর সেদিন রাতটা জিমি একটা হোটেলে কাটায়। আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আজকে এন্ট্রান্সের এক্সামের রেজাল্ট দিচ্ছে, আর সেই জন্য জিমি সে তো বিশাল চিন্তায় রয়েছে। রেজাল্ট দেখে জিমি খুব খুশি হয়ে যায়, কারণ ও ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে, আর এন্ট্রান্স এক্সামে অনেক নাম্বার পেয়েছে ও। বেশ কিছু সময় কেটে গেছে, আর অ্যামি এখন অনেক ফেমাস হয়ে গেছে। এই ক্যারাওকেতে এখন অনেক কাস্টমার আসছে অ্যামিকে দেখার জন্য, কারণ অ্যামি জাপান থেকে এসেছে। লোকেরা এসে অ্যামির সঙ্গে ছবি তুলছে, আর এখন এই ক্যারাওকের মালিক সে তো ভীষণ খুশি যে অ্যামির জন্য তাদের অনেক কাস্টমার বেড়ে গেছে। তখনই ইউশি নামের একটা এমপ্লয়ি বলে যে আমাদের অ্যামির ওয়েলকাম পার্টি করা উচিত, কারণ ওর জন্য আমাদের বিজনেস অনেক বেড়ে গেছে। আর সবাই তাতে রাজি হয়ে যায়, যেটা দেখে অ্যামি সেও ভীষণ খুশি হয়ে যায়। সেদিনই রাত হয়ে গেলে ওরা সবাই মিলে চলে আসে একটা রেস্টুরেন্টে, আর সেখানে এসে সবাই মিলে অনেক আড্ডা দিতে থাকে। সেখানে সবাই বলতে থাকে যে অ্যামি যদি সারা জীবন এখানে থেকে যায় তাহলে ওরা কতই না খুশি হবে, কারণ সবাই অ্যামিকে অনেক পছন্দ করে। আর সবার কথাগুলো অবাক হয়ে শুনছিল জিমি, কারণ ও তো মনে মনে চায় অ্যামি এখানে থেকে যাক, কারণ অ্যামিকে জিমির একটু একটু করে পছন্দ হয়ে গেছে। অ্যামি সেই সময় ওর হাতে আঁকা বেশ কিছু ছবিও সবাইকে দেখাতে থাকে, আর সবাই বলে যে অ্যামি আসলেই অনেক ট্যালেন্টেড। জিমি বলে আমাদের ক্যারাওকের যে পুরনো ওয়ালটা রয়েছে সেটা কিন্তু অ্যামি আঁকতে পারে। তখন সেই ক্যারাওকের মালিক অ্যামিকে বলে যে আমাদের যে দেওয়ালটা আগে খুব সুন্দর করে আঁকা ছিল সেই রংটা এখন নষ্ট হয়ে গেছে, এই জন্যই মালিক অ্যামিকে দায়িত্ব দেয় সেই দেওয়ালটাতে নতুন করে পেইন্ট করতে। অ্যামি প্রথমে করতে চাইছিল না, কারণ ও নিজেকে এত বড় আর্টিস্ট মনে করে না, তবে সবাই রিকোয়েস্ট করছিল বলে ও রাজি হয়ে যায়। সবাই ড্রিঙ্ক করে বেহুশ হয়ে গেলে দুজনের বাড়ি একদিকে হওয়ার জন্য দুই মেয়ে এমপ্লয়ি ওখান থেকে চলে যায়, আর ওরা যাওয়ার সময় বলে যে অ্যামিকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব জিমির। আর অ্যামির সামনে সেই সময় প্রচণ্ড লজ্জায় পড়ে যায় জিমি, কারণ এখন জিমিকেই অ্যামিকে বাড়ি অবধি পৌঁছে দিতে হবে। অ্যামি বলে জিমি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি কি আমার ওই স্কুটার চড়াতে পারবে? আমার স্কুটার চড়ার ভীষণ শখ। জিমি প্রচণ্ড নার্ভাস হয়ে বলে যে হ্যাঁ পারবো। এরপরে জিমি স্কুটার চালায়, আর সেই স্কুটারের পেছনেই অ্যামি বসে। অ্যামি জিমির এত কাছাকাছি আছে বলে জিমি কিন্তু প্রচুর নার্ভাস ফিল হচ্ছিল, আর স্কুটারে চড়তে পেরে অ্যামি সে তো ভীষণ খুশি। অ্যামি বলে যে এই শহরের সব থেকে বেস্ট জায়গায় তুমি আমাকে নিয়ে চলো। ওরা দুজন মিলে যখন একসঙ্গে একটা মার্কেট এরিয়ার ভেতর থেকে যাচ্ছিল তখন ওরা দুজনে গল্প করতে থাকে যে তাইওয়ান আর জাপানের মধ্যে কী কী মিল আছে আর কী কী অমিল আছে। এরপরে জিমি অ্যামিকে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়, যেখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। অ্যামি বলে তুমি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে মাঝে মাঝেই আসো। জিমি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জিমি তখন অ্যামির ব্যাপারে জিজ্ঞাসা করে যে অ্যামির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কিন্তু অ্যামি হ্যাঁ না কোনোটাই বলে না। সেই সময় ওরা দুজনে মিলে গল্প করা শুরু করে। অ্যামি বলে তোমার কোনো স্বপ্ন আছে জীবনে?
জিমি বলে যে ওর বাস্কেটবল খেলতে ভীষণ ভালো লাগে, কিন্তু হাঁটুতে একবার ওর ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, তারপর থেকে ও আর ভালো করে বাস্কেটবল খেলতে পারে না। আর এখন সেইভাবে স্বপ্ন বলতে ওর জীবনে কিছুই নেই। অ্যামি বলে একটা স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে, স্বপ্ন পূরণের জন্য আরও অনেক রাস্তা আছে। জিমি বলে জীবনটা অনেক বড়, আমি একটু সময় নিই ফিউচারে কি করব সেটা ভাবার জন্য। অ্যামি বলে কিন্তু তুমি তো জানো না তোমার জীবনটা কখন হঠাৎ করে থেমে যাবে। এই কথাটা শুনে জিমি অ্যামির দিকে অবাক হয়ে তাকায়। অ্যামি বলে দেখো আমি তোমার থেকে 4 বছরের বড়, আর সেই জন্যই বলছি অবশ্যই সবার জীবনেই স্বপ্ন থাকা উচিত। জানো জিমি, আমি মাঝে মাঝে ভাবি যে ভবিষ্যতে আমাদের সাথে কি ঘটবে। আর এইভাবেই ওরা দুজনে ওখানে একসঙ্গে সুন্দর সময় কাটায়। পরের দিন সকাল থেকেই ওদের যে পুরনো দেওয়ালটা ছিল সেটা নতুন করে পেইন্ট করা শুরু করে অ্যামি। আর জিমি যখনই ওখান থেকে ফ্রুট জুস নিয়ে যাচ্ছিল তখন ও অ্যামির জন্য একটা গ্লাস ওখানে রেখে দেয়। আর এখন জিমির সঙ্গে অ্যামির বেশ সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। অ্যামি সবসময় জিমি স্কুটারের পেছনে একসঙ্গে ঘুরে বেড়ায়, একসাথে ক্যারাওকের জন্য শপিং করে, সমস্ত কাজ করে সবাই একসাথে। আর অ্যামি এইভাবে সবার সঙ্গে অনেক ঘুরতে পেরে, সময় কাটাতে পেরে সেও অনেক খুশি হয়ে যায়। আর এত কিছুর মধ্যে জিমি প্রত্যেকদিন রাতে বাড়িতে ফিরে জাপানিজ ভাষা শিখতে থাকে, কারণ ওকে অ্যামির সঙ্গে কথা বলতে গেলে আরও ভালো জাপানিজ জানতে হবে। আর জিমির বাবা বাইরে থেকে এই জাপানিজ ভাষা শেখার ব্যাপারটা বুঝতে পেরে যায়। এমনই একদিন ক্যারাওকের সমস্ত এমপ্লয়িরা সবাই মিলে চলে যায় একটা সি বিচে, আর ওখানে ওদের সঙ্গে আজকে অ্যামিও এসেছে। আর সবাই মিলে ওই সি বিচে একসাথে অনেক মজা করতে থাকে। এমনই একদিন জিমি যখন কাজের জায়গায় ছিল ও বাইরে বেরিয়ে দেখতে পায় জিমির মা বাবা আর বোন এসেছে অ্যামির সঙ্গে ছবি তুলতে। জিমি তখনই ওখানে ছুটতে আসে আর এরকমটা করতে বারণ করে। জিমি যেমন প্রত্যেকদিন রাতে একটু একটু করে জাপানিজ ভাষা শিখছিল, ঠিক তেমনই ও একটু একটু করে অ্যামিকেও চাইনিজ ভাষা শেখাচ্ছিল। আর এইভাবেই যত দিন যেতে থাকে জিমি আরও একটু একটু করে অ্যামিকে ভালোবেসে ফেলে। আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়। হোটেলে পরের দিন সকাল হয়ে গেলে জিমির ঘুম ভাঙে, ও তাড়াতাড়ি করে তারপর রেল স্টেশনে চলে আসে, কারণ অ্যামি যেখানে থাকে সেই জায়গাটা ও তো চেনে না আর কোনোদিনও আসেনি, তাই জায়গাটাতে যেতে গেলে অনেকভাবেই ওকে পৌঁছতে হচ্ছে, আর ও ঠিকভাবে অ্যাড্রেসগুলোও জানে না। তখনই ওই ট্রেনের কম্পার্টমেন্টে একটা কম বয়সী ছেলে চলে আসে যার নাম কোজি, আর ওর সঙ্গেই তখন আলাপ হয়ে যায় জিমির। গল্প করতে করতে ওরা দুজনে জানতে পারে যে এই কোজির বয়স আসলে মাত্র 17 আর জিমির বয়স যখন 36। এটা শুনে কোজি একেবারে অবাক হয়ে যায়, কারণ কোজি ভেবেছিল জিমি হয়তো তারই বয়সী। আজকে কোজিকে এতটা সামনে থেকে দেখে জিমির মনে পড়ে যায় তারও সেই 18 বছর বয়সীর কথা। সেই সময় জিমিও এরকম ছটফটে ছিল। তখনই কোজি বলে যে এই টানেলটা শেষ হয়ে গেলেই একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য, তুমি দেখতে পাবে এবার। তারপর দেখা যায় টানেলটা যখনই শেষ হয় একটা সুন্দর জায়গা চলে আসে ওখানে, যেখানে চারিদিকে বরফে ঢাকা, আর জায়গাটাও ছিল অসাধারণ, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় জিমি। জিমি বলে এইটা যেন একদম সেই লাভ লেটার সিনেমাটার মতো। কোজি তখন বলে এখানে তুমি নামতে চাও, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটা শুনে জিমি রাজি হয়ে যায়। এরপর ওখানে থাকা একটা স্টেশনে কোজি আর জিমি দুজন মিলে নেমে যায়। আর এত সুন্দর জায়গাটা ঘোরার জন্য লোভটা সামলাতে পারে না জিমি। কোজি তখন বলে যে সে যে স্কুলে পড়ে সেখানে একটা মেয়েকে অনেক পছন্দ করে, কিন্তু নিজের মনের কথা কিছুতেই বলতে পারে না। জিমি বলে আমার মনে হয় তোমার নিজের মনের কথা বলে দেওয়া উচিত, দেরি করো না। তুমি যদি বেশি দেরি করে ফেলো হয়তো তুমি তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। কোজি আর জিমি ওরা দুজনে ওই বরফের মধ্যে অনেক সুন্দর সময় কাটায় আর একে অপরের সঙ্গে অনেক গল্প করে। জিমি কোজিকেও বলে যে সে এখানে অ্যামির সঙ্গে দেখা করতে এসেছে, যার সঙ্গে তার সেই 18 বছর আগে দেখা হয়েছিল। কিন্তু এটা শুনে তখন কোজি হাসে। এরপর জিমি সেই ঠিকানাটা কোজিকে দেখায় আর কোজি জিমিকে কোন দিকে কিভাবে যেতে হবে সেই সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আর তারপরে জিমি কোজিকে গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। আবারও প্রেজেন্টের সিন দেখানো হয় যখন অ্যামি সেই দেওয়ালটার রংটা অনেকটাই এগিয়ে নিয়েছে, আর প্রত্যেক দিনের জন্য জিমি আজকেও অ্যামির জন্য ফ্রুট জুস রেখে যায়, আর সেটাতে বেশ খুশি হয়ে যায় অ্যামি। সেই সময় ওখানে 3টে বখাটের মতো ছেলে চলে আসে, আর ছেলেগুলো ওই দেওয়ালেই নিজেদের মতো আঁকা শুরু করে, আর এটা দূর থেকে তখন দেখতে পায় জিমি। অ্যামি তখন ওই ছেলেগুলোকে দেওয়ালে আঁকতে বারণ করছিল, কিন্তু ছেলেগুলো কোনো কথা না শুনে ভুলভাল আঁকতে থাকে। এই সময় জিমি চলে এসে ওদেরকে আটকাতে গেলে তখন ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ছেলেগুলো সবাই মিলে জিমিকে খুব মারতে থাকে, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় অ্যামি। এরপর জিমি যে মার খেয়েছিল সেখানে বরফের শেক দিচ্ছিল,
আর ওর বস তখন এই ক্যারাওকের মধ্যে ফাইট করার জন্য বকাবকি করতে থাকে। তখনই অ্যামি এসে জিমিকে থ্যাংক ইউ বলে, কারণ ওরা অ্যামিকে জ্বালাতন করছিল। তখনই শাওতিং নামের একটা মেয়ে অ্যামিকে জিজ্ঞাসা করে যে অ্যামি কেমন ধরনের ছেলে পছন্দ করে। অ্যামি বলে বেশ শক্তিশালী একজন, আর যে আমার থেকে বড় হবে বয়সে। এটা শোনা মাত্রই জিমির মনটা একদম ভেঙে যায়, কারণ জিমি তো অ্যামির থেকে 4 বছরের ছোট। অ্যামি বলে জিমি তোমার থেকে একদম উল্টো, কারণ আজকে জিমি শক্তিশালী সেটাও প্রমাণ করতে পারেনি ওই 3টে ছেলের সঙ্গে লড়াই করে। অ্যামি বলে আচ্ছা জিমি তুমি কেমন মেয়ে পছন্দ করো? জিমিও তখন রাগ করে করে বলে ছোট চুল আর আমার থেকে বয়সে ছোট হবে। অ্যামি যেমন জিমির উল্টোটা বলেছে, তেমনি জিমিও অ্যামির উল্টোটা বলেছে। সেদিন রাত হয়ে গেলে জিমি সেইখানকারই এক এমপ্লয়ি বন্ধুর সঙ্গে বেরোচ্ছিল, কিন্তু জিমি ভেতরে নিজের স্কুটারের চাবিটা ভুলে গিয়েছিল। জিমি যখন আবারও সেই চাবিটা ফিরিয়ে নেওয়ার জন্য ভেতরে আসে, ও তখন শুনতে পায় অ্যামি যে ঘরে থাকে সেখানে অ্যামি ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছিল। অ্যামি বলছিল যে সে এখন কিছুতেই ফিরে যাবে না। তুমি আমাকে যতই জোর করো না কেন আমি এখন ফিরে যাব না, আমার একটু সময় লাগবে। কথাগুলো শুনে জিমি বুঝতে পারে অ্যামি নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে, আর সেই জন্য জিমির মনটাও অনেক খারাপ হয়ে যায়, আর কোনো কাজ করতেই ওর আর ভালো লাগে না। সেই সময় জিমি সেই বন্ধু জিমিকে 2টো সিনেমা দেখার টিকিট দেখায় আর বলে তুই যদি চাস তাহলে অ্যামিকে নিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারিস। এটা জাপানের অনেক পপুলার একটা লাভ স্টোরি। অ্যামি যদি তোর সঙ্গে এই সিনেমাটা দেখতে রাজি হয়ে যায় তাহলে তুই বুঝে নিস যে অ্যামিও তোকে লাইক করে। পরের দিন সকাল হয়ে গেলেই জিমি সেই ক্যারাওকেতে চলে আসে, আর ও তখন নিজেকে সাহস দিচ্ছিল যে ওই সিনেমা দেখার জন্য ওকে অ্যামিকে সাহস করে কথাটা বলতেই হবে। এরপর জিমি নক না করেই সেই রুমের ভেতর ঢুকে পড়লে অ্যামি প্রচণ্ড চিৎকার করে ওঠে, তাই জিমি তাড়াতাড়ি করে আবারও বাইরে বেরিয়ে যায়। জিমি তখন অনেক লজ্জার একটা সিচুয়েশনে পড়ে যায়। তখন এই সময় দরজা খোলে অ্যামি, আর জিমি তখন অ্যামিকে সরি বলে। জিমি তখন অ্যামির ব্রেকফাস্টটা ওর হাতে দিয়ে দেয়, আর প্রচণ্ড লাজুক মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ওকে তো এখন সেই সিনেমা যাওয়ার জন্য কথাটা বলতে হবে। জিমি পকেট থেকে তখন সেই সিনেমার টিকিটটা বার করে আর বলে এটা একটা জাপানিজ মুভি। অ্যামি এটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ লাভ লেটার নামের সিনেমাটা দেখার ওর ভীষণ ইচ্ছে। এরপরে অ্যামি আবারও ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, আর জিমি সে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় যে এবার অ্যামির সঙ্গে সে মুভি দেখতে যেতে পারবে। জিমি ইন্টারনেটে সার্চ করে যে একটা মেয়ের হাত প্রথমবার কিভাবে ধরতে হয়, কারণ জিমি মনে মনে প্ল্যান করছে সিনেমা দেখতে দেখতে ও অ্যামির হাত ধরবে। সেই সময় জিমির বাবা চলে আসলে জিমি তো একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে। তারপরেই জিমি ভাবতে থাকে কেমন স্টাইল নিয়ে ওর অ্যামির সামনে যাওয়া উচিত, কারণ যতই হোক এটা প্রথম ডেট বলে কথা। কিন্তু আজকে যেন জিমির মনে হচ্ছে ওকে খুব বাজে দেখতে, আর কোনো পোশাকেই ওকে ভালোই লাগে না। পরের দিন সকাল হয়ে গেলেই জিমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে দেখা যায় অ্যামি তখন অপেক্ষা করছিল জিমির জন্য। আর তখনই খুব তাড়াতাড়ি করে স্কুটার চালিয়ে ওখানে চলে আসে জিমি। জিমি তারপর অ্যামিকে নিজের স্কুটারের পেছনে বসিয়ে ওরা দুজন একসাথে থিয়েটারের দিকে যেতে থাকে। থিয়েটারের ভেতরে ঢুকে ওরা দুজনে ওখানে একটা পোস্টার দেখতে পায় যে কিছুদিন পরে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হতে চলেছে, মানে যে ফেস্টিভ্যালে আকাশে অনেক অনেক ফানুস ওড়ানো হয়। এই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখার ভীষণ ইচ্ছে অ্যামির, আমি এখানে যেতে চাই। জিমি বলে কিন্তু এখান থেকে তো এটা অনেক দূরে হয়। অ্যামি বলে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। তো জিমি সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর মুভি দেখার জন্য ওরা দুজনে থিয়েটারের ভেতরে চলে আসে, আর জিমির তখন মনে মনে এটাই চলছিল যে সে কিভাবে অ্যামির হাতটা ধরবে। আর এরপরে সেই সিনেমাটা শুরু হয়ে যায়। এই সিনেমাটার নাম হচ্ছে লাভ লেটার, জাপানে প্রচণ্ড পপুলার একটা সিনেমা। আর এই জাপানিজ মুভিটা এতটাই সুন্দর ছিল যে মুভিটার মধ্যেই জিমি হারিয়ে গিয়েছিল। ওর আর অ্যামির হাত ধরার কথা আলাদা করে মনেই হয়নি, কারণ সিনেমাটা ছিল অসাধারণ। জিমি তখন অ্যামির দিকে তাকিয়ে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ অ্যামি তখন বসে বসে কান্না করছিল। জিমি ওইভাবে অ্যামির দিকে তাকিয়ে আছে বলে অ্যামি বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না। আসলে সিনেমাটা দেখেই অ্যামি কান্না করছিল। সেদিন রাত হয়ে গেলে জিমি আর অ্যামি যখন ফিরে আসে ওরা দুজনে আজকে দেখা ওই সিনেমাটাকে নিয়ে গল্প করছিল, কিন্তু অ্যামির মনটা যেন একটু খারাপ। জিমি জিজ্ঞাসা করে কিছু কি হয়েছে? অ্যামি বলে কিছুই না। তুমি জানো ওই সিনেমাতে যে বরফের জায়গাটা দেখা হয়েছে আমার বাড়ির খুব কাছে ওটা। ওই মুভিটাতে যেরকম খুব সুন্দর স্নোফল হচ্ছিল আমার বাড়ির ওখানেও ওরকম হয়। এমন অনেক দিন গেছে যেদিন প্রচণ্ড স্নোফলের জন্য আমি বাড়ি থেকেই বেরোতে পারিনি। আমার ওরকম ঘরে বন্দি হয়ে থাকতে একদম ভালো লাগে না, তাই মাঝে মাঝে তো আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে যেতাম। জিমি তখন অ্যামির হাতের ওপর হাত রাখে আর বলে তোমার বাড়ির কথা খুব মনে পড়ছে তাই না?
অ্যামি তখন জিমির হাতের ওপর হাত রাখলে সেটা দেখে জিমি খুব অবাক হয়ে যায় আর মনে মনে ভীষণ খুশি হয়। আর তারপরে জিমিকে গুড নাইট জানিয়ে অ্যামি ওখান থেকে চলে যায়। এরপর আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়। কিজোকে গুড বাই জানিয়ে জিমি আবারও ট্রেনে উঠে ওর গন্তব্যের দিকে যাচ্ছিল। আর তারপর রাত হয়ে গেলে একটা স্টেশনে জিমি নামে। এখানে থাকা একটা লাইব্রেরিতে জিমি ঢুকে পড়ে আর কিছু একটা খোঁজ করতে থাকে। ওখানে যে মেয়েটা বসেছিল সে একটা ভিডিও গেম খেলছিল, সেটা দেখে জিমি একদম অবাক হয়ে যায়। জিমি তখন মেয়েটাকে বলে যে আসলে ওই গেমটা আমি তৈরি করেছি। প্রথমে এটা শুনে ওই মেয়েটা কিছুতেই বিশ্বাস করে না। তারপর ইন্টারনেটে এই গেমের ব্যাপারে সার্চ করে আর দেখতে পায় সত্যি সত্যি এই গেমটার ফাউন্ডার হচ্ছে এই জিমি। সেটা দেখে মেয়েটা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। যে গেমটা খেলতেও এত বেশি ভালোবাসে সেই গেমটা যে তৈরি করেছে তাকেও সামনে থেকে দেখতে পাচ্ছে। ওরা দুজন মিলে সেই গেমটার ব্যাপারেই একসঙ্গে গল্প করতে থাকে যে গেমটার আইডিয়া কিভাবে আসলো আর এই গেমটা কেন ভালো লাগে এই মেয়েটার। তখনই জিমি ওখানে দেওয়ালে একটা ল্যান্টার্ন ফেস্টিভ্যালের পোস্টার টাঙিয়ে থাকতে দেখে। সেই মেয়েটা বলে এই একটা ফানুসের ওপর কিছু মনের ইচ্ছে লিখে সেটা আকাশে উড়িয়ে দিলে সেই ইচ্ছেটা নাকি পূরণ হয়। জিমি বলে হয়। মেয়েটা বলে তো তুমি কি ওখানে যাওয়ার প্ল্যানিং করছো? জিমি বলে এখন যদি যাই অনেকটা দেরি হয়ে যাবে। মেয়েটা তখন বলে চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। জিমি তারপর ওই মেয়েটার গাড়িতে উঠে পড়ে আর ওরা দুজন মিলে একসঙ্গে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখতে যাবে বলে যেতে থাকে। জিমি তখন এই মেয়েটাকেও বলে সে অ্যামিকে কতটা ভালোবাসে আর সে অ্যামিকে খোঁজার জন্যই এই জাপানে এসেছে। অ্যামি তাকে সাহায্য করেছে জিমি যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে একদিন। নতুন স্বপ্ন খোঁজার জন্য অ্যামি জিমিকে সাহায্য করেছে। কিন্তু এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই জিমির মনটা অনেক খারাপ হয়ে যায়। আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জিমি সকাল সকাল খুব তাড়াতাড়ি স্কুটার চালিয়ে ক্যারাওকের দিকে আসছিল আর তারপর ছুটতে ছুটতে চলে আসে সবার কাছে। জিমি জিজ্ঞাসা করে অ্যামি কি হয়েছে? অ্যামি বলে আমি ঠিক করেছি আমি আবারও জাপানে ফিরে যাব। যেটা শুনে জিমি একেবারে অবাক হয়ে যায়। ও তো নিজের ভালোবাসার কথা এখনো অ্যামিকে জানাতেই পারলো না আর এখনই অ্যামি চলে যাবে। অ্যামি চলে যাবে বলে এখানে সবার মনটা ভীষণ খারাপ। জিমি জিজ্ঞাসা করে কেন, হঠাৎ করে কি হলো? অ্যামি তখন মজা করে বলে এসব বড়দের ব্যাপার। জিমি বলে এটা কি তোমার বয়ফ্রেন্ডের জন্য? অ্যামি বলে জিমি তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। অ্যামি সেও ওই ওয়াল পেন্টিংটা তাড়াতাড়ি করে শেষ করতে শুরু করে। আর আজকে জিমি যখন ওখান থেকে যাচ্ছিল তখন আজকে আর ও অ্যামিকে ফ্রুট জুস দেয় না। জিমি লুকিয়ে লুকিয়ে দেখে যে অ্যামি ফিরে যাবে বলে নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, যেটা দেখে জিমির খুব কষ্ট হয়। ছটফটে প্রাণচঞ্চল ছেলেটা কেমন যেন শান্ত হয়ে গেল। আর সেই জন্যই আজকাল আর জাপানিজ ভাষা শিখতেও জিমির ইচ্ছে করে না। আর এইভাবে অ্যামি সেই ওয়াল পেন্টিংটা একদম কমপ্লিট করে ফেলে, যেটা হয়েছিল অসাধারণ। সবাই সেটার অনেক প্রশংসা করতে থাকে। অ্যামি এটা দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু ওখানেই মন খারাপ করে জিমি দাঁড়িয়েছিল। সে কোনো প্রশংসাও করে না, কোনো কথাও বলে না। অ্যামি বলে জিমি আমার আঁকাটা কেমন হয়েছে? জিমি বলে ঠিকঠাক। পরের দিন সকাল হয়ে যায়। জিমির এখন আর কারাওকের ওখানে যেতেও ইচ্ছে করে না। যাই হোক, সেদিন জিমি ছুটতে ছুটতে চলে আসে অ্যামির সঙ্গে দেখা করতে। আর অ্যামি এত সকালবেলা জিমিকে দেখে খুব অবাক হয়ে যায়। জিমি বলে অ্যামি আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। জিমি অ্যামিকে নিয়ে উঠে পড়ে ট্রেনে। ওরা দুজনে যাচ্ছিল কোনো একটা দূরের জায়গায়। অ্যামি আর জিমি তখন সেই সুন্দর জাপানিজ গানটা দুজন মিলে একসাথে শুনছিল হেডফোনে। জিমি তখন খুব আস্তে আস্তে বলে অ্যামি প্লিজ যেও না। জিমি তারপর অ্যামিকে নিয়ে চলে আসে একটা রেল স্টেশনে। আর এখানেই হচ্ছে সেই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালের জন্য স্টেশনে তখন অনেক ভিড় ছিল। তাই ওরা দুজন এই ভিড়ের মধ্যে যাতে আলাদা না হয়ে যায়, জিমি তখন খুব চাইছিল একবার অ্যামির হাতটা ধরতে। আর তারপর সে অনেকটা সাহস এক জায়গায় করে অ্যামির হাতটা ধরে। আর অ্যামি সেটা দেখে অবাক হয়ে যায়। আর তখন অ্যামি সেও শক্ত করে জিমির হাতটাই ধরে। এরপর অ্যামি আর জিমি একটা ফানুস ওড়ানোর জন্য তৈরি হয়ে যায়, যেখানে জিমি লিখেছিল আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। জিমি জিজ্ঞাসা করে তুমি কি লিখেছ? অ্যামি লিখেছে আমার যাত্রা যেন কখনো শেষ না হয়। আর ওরা দুজন তখন দুজনকেই বলতে থাকে যে আমাদের ড্রিম পূরণ হবে। অ্যামি বলে জিমি তুমি আমাকে প্রমিস করো, তুমি যখন নিজের স্বপ্ন পূরণ করতে পারবে তখন আমরা আবারও দেখা করব। জিমি তখন অ্যামিকে প্রমিস করে যে সে অ্যামির সঙ্গে দেখা করবে। আর তারপর দুজন মিলে একসঙ্গে সেই ফানুসটাকে আকাশে উড়িয়ে দেয়, এইটা আশা করে যে ওদের স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। সেই সময় অ্যামি জিমিকে জড়িয়ে ধরে আর বলে সব কিছুর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ।
জিমি খুব অবাক হয়ে যায় যে অ্যামি তাকে জড়িয়ে ধরেছে, তার মানে কি অ্যামি তাকে ভালোবাসে। আর এইভাবেই ওদের দুজনের দিনটা খুব সুন্দর কাটে। তখন আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়, যেই সময় ওই মেয়েটা আর জিমি চলে আসে সেই ল্যান্টার্ন ফেস্টিভ্যালের জায়গায়। ওরা দুজনে অনেক দেরি করে আসে, সেই সময় ওখানে মানুষরা সব ফিরে যাচ্ছিল। মেয়েটা আর জিমি আজকে দুজন মিলে একসঙ্গে একটা ফানুস ওড়াবে বলে ঠিক করে। ফানুস ওড়ানোর সময় মেয়েটা বলে, আমি যেন এই বছর আমার একটা বয়ফ্রেন্ড পেয়ে যাই। আর তারপর ওরা দুজন মিলে সেই ফানুসটাকে আকাশে উড়িয়ে দেয়। জিমি তখন মনে মনে বলে, আমার স্বপ্নটা এবার যেন ঠিক পূরণ হয়। আর এইভাবেই জিমি অনেক কষ্ট ভরা চোখ নিয়ে সেই ফানুসটার দিকে তাকিয়ে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই দিনটা চলে আসে যেদিন আজকে অ্যামি চলে যাবে জাপানে। আর ওকে গুড বাই জানানোর জন্য ওখানে সবাই দেখা করতে এসেছে। অ্যামি নিজের হাতে সবার ছবি এঁকেছে আর সেগুলো সবাইকেও গিফট করে দেয়। অ্যামি চলে যাবে বলে তখন সবাই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ অ্যামিকে সবাই অনেক ভালোবেসে ফেলেছিল। জিমি তখন একটা ছোট্ট ডায়েরি মতো দেয় অ্যামিকে, যেটা ও শুধুমাত্র অ্যামির জন্যই বানিয়েছে। অ্যামি বলে, জিমি আবারও দেখা হবে। এরপর অ্যামি ট্রেনে উঠে যায় আর সবাই ওকে গুড বাই জানাতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে অ্যামি অনেক ইমোশনাল হয়ে যায় এদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার জন্য। অ্যামি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, জিমির তখন ভীষণ কষ্ট হচ্ছিল। পরের দিন সকাল হয়ে গেলে জিমি আরেকটা ট্রেনে উঠে পড়ে। আর তারপরে তাদামি নামের একটা স্টেশন চলে আসলে জিমি সেই স্টেশনে নামে, কারণ এখানেই অ্যামির বাড়ি। সেখানে চারিদিকে অ্যামির বাড়ি খুঁজতে খুঁজতে এক লোককে অ্যামির কথা জিজ্ঞাসা করলে লোকটা নিজেই বলে যে সে অ্যামির বাড়ি পর্যন্ত জিমিকে নিয়ে যাবে। জিমি তারপর ওই লোকটার গাড়িতে উঠে যায়। আর তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যামি যখন জাপানে চলে যায়, জিমি একদিন অ্যামিকে ফোন করেছিল। তবে অ্যামি জিমির সঙ্গে ফোনে সেরকম কথা বাড়াতে চাইছিল না, মানে জিমি যতটুকু জিজ্ঞাসা করছিল অ্যামি ঠিক ততটুকুই উত্তর দিচ্ছিল। জিমি তখন জাপানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে অ্যামি তখন সেই ইচ্ছের কোনো গুরুত্ব দেয় না। আর তারপরে তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়, যেটা দেখে জিমির খুব খারাপ লাগে। সে জাপানে যাবে বলল, তবুও অ্যামি তাকে বলল না যে তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্রেজেন্ট সিনে সেই লোকটা জিমিকে অ্যামির বাড়ির সামনে অবধি ড্রপ করে দেয়। তখনই ওখানে অ্যামির মা চলে আসে আর জিমিকে দেখে নিজেই জিজ্ঞাসা করে, তুমি কি জিমি? জিমি বলে হ্যাঁ। এরপরে অ্যামির মা জিমিকে চা খেতে দেয়, বলে যে তুমি যে এখানে এসেছো আমি খুব খুশি হয়েছি। অ্যামি তো সবসময় বলতো যে তুমি ওর বয়ফ্রেন্ড, তোমরা নাকি তাইওয়ানে সবসময় একসঙ্গে ঘোরাফেরা করতে। আর আমাকে সবসময় বলতো যে আমার থেকে 4 বছরের ছোট আমার বয়ফ্রেন্ড তাইওয়ানে অপেক্ষা করছে। অ্যামির মায়ের মুখে কথাগুলো শুনে ভীষণ ইমোশনাল হয়ে যায় জিমি। অ্যামির মা বলে, যাও অ্যামির সঙ্গে দেখা করে এসো। তখনই ওখানে অ্যামির একটা ছবি ছিল আর তার সামনে জ্বলছিল ধূপকাঠি, মানে অ্যামি আর বেঁচে নেই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যামি হসপিটালে ভর্তি আছে। অ্যামির মারণ রোগ হয়েছিল আর সেটা হচ্ছে ব্রেন টিউমার। অ্যামির মা জিমিকে নিয়ে চলে আসে অ্যামির বেডরুমে। সেখানে অ্যামির প্রত্যেকটা জিনিস আজও সুন্দর করে সাজিয়ে রেখেছে অ্যামির মা। অ্যামির মা তখন একটা চিঠি জিমির দিকে এগিয়ে দিয়ে বলে, অ্যামি এটা তোমার জন্য রেখে গেছে। এতক্ষণ গল্পটা আমরা জিমির চোখ দিয়ে দেখেছি, আর এবারে দেখব অ্যামির চোখ দিয়ে। অ্যামি যখন জানতে পারলো ওর মারণ রোগ হয়েছে, তখনই ও সিদ্ধান্ত নিয়েছিল যে পুরো পৃথিবীটাও ঘুরে দেখবে মরে যাওয়ার আগে। আর ওর প্রথম ডেস্টিনেশনটা ছিল তাইওয়ান। তাইওয়ানে আসা থেকে অ্যামির জীবনে যা যা ঘটেছিল সব কিছু ছবির আকারে সুন্দর করে লিখে ও এই ডায়েরিটার মধ্যে রেখে দিয়েছে। মুভির প্রথম সিনেই জিমি যখন টেম্পেলে এসেছিল, সেই একই টেম্পেলে ওখানে দাঁড়িয়েছিল ওরই পাশে অ্যামি। অ্যামি তখন গডের কাছে প্রে করছিল ওর মৃত্যুর আগে ও যেন এই গোটা দুনিয়াটা ঘুরতে পারে। ওই ডায়েরিটাই তখন মন দিয়ে পড়তে থাকে জিমি। এরপরে অ্যামির ওয়ালেট হারিয়ে গেলে ও পার্ট টাইম জব খুঁজতে খুঁজতে সেই ক্যারাওকেতে চলে আসে। আর সেখানেই ওর প্রথম দেখা হয়েছিল জিমির সঙ্গে। প্রথমবার জিমিকে দেখেই অ্যামির খুব ভালো লেগে গেছিল। অ্যামি প্রত্যেকটা মুহূর্ত খুঁজতো কিভাবে ও জিমির সঙ্গে একটু সময় কাটাতে পারবে। আর জিমির সঙ্গে এরকম ঘুরতে পেরে অ্যামি ভীষণ খুশি হতো। সেদিন পুরো শহরটা দেখার সময় অ্যামি বলেছিল, আমি খুব করে চাই যেন আমাদের ভবিষ্যৎটা কেমন হয় সেটা আমরা দেখতে পারি, কারণ অ্যামি তো জানে যে ওর হাতে বেশি সময় নেই। জিমির সঙ্গে অ্যামি যখন সময় কাটাতো অ্যামি ভুলেই যেত ওর কাছে আর মাত্র কটা দিন সময় আছে। সেদিন রাতে জিমি যখন শুনেছিল যে অ্যামি ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছে, সেদিন আসলে অ্যামি ওর মায়ের সঙ্গে ফোনে ঝগড়া করছিল। ওর মা বারবার করে জাপানে ফিরে আসতে বলছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু অ্যামি ফিরে যেতে চাইছিল না।
আর এই জন্যই ওর মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছিল। আর জিমি ভেবেছিল অ্যামি হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা করছে। তারপরে সকালে জিমি যখন হুট করে অ্যামির ঘরে ঢুকে যাচ্ছিল, তখন অ্যামি তাড়াতাড়ি করে জিমিকে বেরিয়ে যেতে বলে, কারণ সেই সময় অ্যামি ওষুধ খাচ্ছিল আর অ্যামি চায়নি যে জিমি তার রোগের ব্যাপারে জানতে পারুক। সেই জন্য অ্যামি নিজের সমস্ত ওষুধগুলো ঘরে লুকিয়ে রাখতো। ওরা দুজন মিলে যে জাপানিজ মুভিটা দেখেছিল সেটার নাম লাভ লেটার। সেই সিনেমাটার লাস্টে নায়ক মারা যাবে। আর ওই সিনেমাটা দেখার সময় অ্যামি এই জন্যই অনেক কান্না করছিল, কারণ সেও যে কদিন পরে মরে যাবে, সেও যে জিমির সঙ্গে তার বাকি জীবনটা কাটাতে পারবে না। আর সেই জন্যই তো অ্যামি নিজের মনের কথাটা জিমিকে কোনোদিনও জানায়নি যে সেও জিমিকে ঠিক ততটাই ভালোবাসে যতটা জিমি তাকে ভালোবাসে। তাই তো অ্যামি জিমির আড়ালে এসে চোখের জল ফেলতো। অ্যামি যেদিন জানিয়েছিল ও আবারও জাপানে ফিরে যাবে, সেদিন অনেক মন খারাপ করে জিমি ওখান থেকে চলে গিয়েছিল। কারণ অ্যামি বুঝতে পারছিল ও যদি এখানে আরও বেশি দিন থাকে তাহলে জিমি ওকে আরও বেশি করে ভালোবেসে ফেলবে। তাই জিমিকে ছেড়ে যেতেও ওর খুব কষ্ট হবে। যেদিন জিমি রাগ করে অ্যামিকে ফ্রুট জুস দেয়নি, সেদিন অ্যামিরও খুব খারাপ লেগেছিল। সেদিন দুজন মিলে ট্রেনে করে যখন যাচ্ছিল, একই হেডফোন দিয়ে সেই জাপানিজ গান শুনছিল। জিমি তখন বলছিল, অ্যামি তুমি প্লিজ যেও না। এই সমস্ত কথাগুলোই কিন্তু অ্যামি সেই সময় শুনতে পেয়েছিল। তারপর সেই ল্যান্টার্ন ফেস্টিভ্যালে জিমি যখন অ্যামির হাতটা ধরেছিল, অ্যামিও সেটা শক্ত করে ধরেছিল। কারণ অ্যামি জানতো এটাই প্রথম আর শেষ হাত ধরা, কারণ এরকমটা আর কখনো হবে না। সেদিন যখন দুজন মিলে একসঙ্গে ফানুস ওড়ালো, অ্যামি তখন জিমির দিকে তাকিয়ে মনে মনে বলছিল, আমি মরতে চাই না জিমি, আমি তোমার হাত ধরে সারা জীবন তোমার সাথে বাঁচতে চাই। আর সেই জন্যই তো অনেক ইমোশনাল হয়ে অ্যামি সেই সময় জিমিকে জড়িয়ে ধরেছিল, কারণ আমি জানতো আর এই সুযোগটা সে কখনো পাবে না। জিমির কাঁধের ওপর মাথা রেখে অ্যামি সেদিন অনেক কান্না করেছিল। তারপর সবাইকে গুড বাই জানিয়ে অ্যামি যখন ট্রেনে উঠে গিয়েছিল, তখন অ্যামি ভীষণ কষ্ট পাচ্ছিল। অ্যামি জানতো আর কোনোদিনও তার ভালোবাসার মানুষটা জিমির সঙ্গে কোনো দিনও দেখা হবে না। এই ডায়েরিটার প্রত্যেকটা গল্প পড়তে পড়তে জিমির চোখ থেকে তখন অঝরে জল পড়তে থাকে। এরপর যখন জিমি অ্যামিকে ফোন করেছিল, অ্যামি সেদিন জিমির সঙ্গে বিশেষ একটা কথা বলেনি, কারণ সেই সময় অ্যামি হসপিটালে ভর্তি ছিল আর ডাক্তার বলে দিয়েছিল মাত্র কটা দিন অ্যামি বাঁচবে। সেই জন্যই তো অ্যামি চাইনি যে জিমি এক্ষুনি জাপানে আসুক, কারণ জিমি যদি এক্ষুনি এসে এটা জানতে পারে যে অ্যামি মরে গেছে, তাহলে জিমি হয়তো নিজের স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না। আর হসপিটালে বসে বসে অ্যামি সেই সময় ওই ডায়েরিটাই ছবি আঁকছিল আর লিখছিল। এমন একটা সময় এসেছিল যখন অ্যামির প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল, কিন্তু সেই ডায়েরির ছবি আঁকা যে ওকে শেষ করতেই হবে। আর তারপর একদিন সে ওই ডায়েরিটার ছবি আঁকাটা শেষ করে ফেলে, আর এবার অ্যামি খুব শান্তিতে মরতে পারবে। আর তারপরে ডায়েরির সেই শেষ পৃষ্ঠা পড়ার সময় জিমি আর নিজের কান্নাকে কোনোভাবেই ধরে রাখতে পারে না। জিমি বুঝতেও পারলো না যে অ্যামি তাকে এতটা ভালোবেসেছিল। জিমি বলে যে আমি যখন জাপানে চলে গেল, তারপর ইউনিভার্সিটির হোস্টেলে থাকার জন্য সবাইকে গুড বাই জানিয়ে জিমি ওখান থেকে চলে গেল। নতুন শহরে এসে জিমির কাছে সমস্ত কিছুই ভীষণ নতুন লাগছিল। চারিদিকে এত উঁচু উঁচু বিল্ডিং জিমি আগে কখনো দেখেনি। এই কলেজেই বেশ কিছু জনের সঙ্গে আস্তে আস্তে জিমির পরিচয় হতে শুরু করলো, যারা জিমির মতোই ভিডিও গেম খেলতে ভীষণ ভালোবাসে আর তাদের জীবনের ড্রিম হচ্ছে ভিডিও গেম তৈরি করা। জিমি তখন একজন ভিডিও গেম ফাউন্ডার হবে বলে নিজের স্বপ্নটাকে সেট করেছিল। আর এইভাবেই ওরা এক এক করে একটা ছোট্ট রুম রেন্ট নেয়, সেখানে ওরা নতুন কোম্পানি খুলবে বলে সমস্ত কিছু তৈরি করে। আস্তে আস্তে ওদের এই ছোট্ট প্রতিষ্ঠানে এক এক করে লোকের সংখ্যা বাড়তে থাকে। তারপরে একদিন ফাইনালি জিমি নিজে একটা ভিডিও গেম তৈরি করতে পারে। ও ঠিক করে ও এবার অ্যামিকে ফোন করে সেটা জানাবে যে ও ফাইনালি ওর স্বপ্ন পূরণ করতে পেরেছে। আর এরকমভাবেই দেখতে দেখতে 3 বছর পরে জিমি আবারও অ্যামিকে ফোন করে, কিন্তু অ্যামির সঙ্গে তো আর জিমির কথা হয় না। ততদিনে অ্যামি কবেই মারা গেছে। ফোনে সেদিন অ্যামির মৃত্যুর খবরটা জিমি পায়, আর জিমি সেদিন প্রচণ্ড ভেঙে পড়েছিল। তারপর থেকে কেমন একটা যেন হয়ে গেল জিমি। এখন আর কোনো এমপ্লয়ের সঙ্গে সে হেসে কথা বলে না, বন্ধুদের সঙ্গে যতটুকু কথা বলার ততটুকুই বলে। সারা দিন রাত জুড়ে খালি কাজই করে, যাতে এগুলোর মধ্যেও এমিকে ভুলে থাকতে পারে। আস্তে আস্তে জিমির কোম্পানির অনেক সুনাম বাড়তে থাকলো, কিন্তু একটা সময় জিমির কোম্পানিতে থাকা বাকি বিজনেসম্যানরা জিমির পেছনেই জিমিকে ছুরি মারলো। সবাই মিলে প্ল্যান করে জিমিকে এই কোম্পানিটা থেকেই বার করে দিল। আর সেই জন্যই তো জিমি জাপানে চলে আসলো অ্যামির সঙ্গে দেখা করতে। এরপর জাপান থেকে জিমি আবারও ফিরে আসে তাইওয়ানে। সেখানে ওই ক্যারাওকেটাতে যায় যেটা এখন বন্ধ হয়ে গেছে, ধুলো পড়ে গেছে চারিদিকে।
যে ছবিটা দেওয়ালে খুব সুন্দর করে অ্যামি এঁকেছিল সেই ছবিটাও রোদ জলে নষ্ট হয়ে গেছে। এখানেই তো অ্যামির সঙ্গে জিমির প্রথম দেখা হয়েছিল, এখানেই তো ওদের দুজনের মধ্যে ভালোবাসা হয়েছিল। জিমি সারা জীবন একা থাকবে বলেই সিদ্ধান্ত নেয়, কারণ ও আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না। সেই প্রত্যেকটা জায়গায় জিমি অ্যামিকে মিস করতে থাকে, যে জায়গাগুলোতে অ্যামির সঙ্গেও এসেছিল। জিমি আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি ভালো থেকো অ্যামি। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।